প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শব্দ, অর্থাৎ 9-এর ভৌত বিজ্ঞানের শব্দ থেকে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা জানতে চাইব যে শব্দ কি, হোয়াট ইজ সাউন্ড। দেখো, শব্দ হলো এক প্রকার শক্তি, যেটা কোনো জড় মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে, জড় মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে এসে আমাদের কানে প্রবেশ করে এবং একটা কানের মধ্যে শ্রবণের বা শোনার অনুভূতি সৃষ্টি করে, অর্থাৎ কিছু শুনতে পাই, তাকে আমরা শব্দ বলি। অনেক রকম শক্তি তোমরা পড়েছো, যেমন তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, চৌম্বক শক্তি, তার মতোই শব্দও কিন্তু একটা শক্তি। তাহলে শব্দ তরঙ্গের আকারে একটা জড় মাধ্যম লাগবে, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয়। ধরো বায়ুর মধ্যে দিয়ে শব্দ এসে আমাদের কানের মধ্যে প্রবেশ করে, কানের ছিদ্রের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে। এখানে একটা কানের পর্দা আছে, পর্দাটাকে কম্পিত করে এবং এখান থেকে একটা স্নায়ু তরঙ্গ তৈরি হয়, যেটা আমাদের মস্তিষ্কে শোনার অনুভূতি তৈরি করে। একে আমরা শব্দ বলি। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা জানলাম যে তাহলে শব্দ একটা তরঙ্গ। এখন তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়? একটা কম্পনশীল বস্তু থেকে কিন্তু তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে শব্দ বিভিন্ন উৎস, শব্দের বিভিন্ন উৎস তোমরা নিশ্চয়ই জানো। যেমন ধরো মানুষের কথা বা অন্যান্য প্রাণীর, পাখির ডাক, প্রাণীর আওয়াজ, বা কলকারখানার শব্দ, সাইরেনের শব্দ, ট্রেনের হর্ন, এইগুলো, রেডিও, টেলিভিশন, এগুলো থেকে শব্দ সৃষ্টি হয়। তার মানে প্রত্যেকটা থেকেই কিন্তু এগুলোকে বলা হয় শব্দের উৎস। এই উৎসগুলো থেকে শব্দ তরঙ্গের আকারে এসে আমাদের কানের মধ্যে প্রবেশ করে এবং কানে আমরা একটা কিছু শুনতে পাই, তার একটা অনুভূতি তৈরি করে। দেখো, আমরা যদি আঙুল দিয়ে কানের যে ফুটোটা যদি আমরা চেপে দিই, তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পাই না। তার কারণ হলো ওই তরঙ্গটা তখন প্রবেশ করতে পারে না, তার ফলে ভেতরে যে পর্দা তাকে কম্পিত করতে পারে না। আরও তোমরা পরে উঁচু ক্লাসে গিয়ে কীভাবে আমরা শুনতে পাই সেগুলো আরও পড়বে। জীবনবিজ্ঞান মানে বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা আরও পড়বে ডিটেলসে। তাহলে কম্পনশীল বস্তু মানে শব্দের উৎসকে শনক বলা হয়। তাহলে শনক কিন্তু একটা কম্পনশীল বস্তু থেকেই কিন্তু শব্দ তৈরি হয়। এইবার আমরা তাহলে কম্পন ব্যাপারটা আমরা কি, কাকে ভাইব্রেশন। কম্পন মানে বলা যেতে পারে যে কোনো একটা বস্তু যদি একই পথে বারবার যাতায়াত করে, মনে করো এইটা, তাহলে তার স্বাভাবিক অবস্থা থেকে একবার এদিকে যাচ্ছে, টু অ্যান্ড ফ্রো মানে বারবার যাতায়াত করলে তাকেই বলা হয় কম্পন। যেমন ধরো একটা সুরশলাকা যদি আমি কাঁপিয়ে দিই, তাহলে সুরশলাকা এই যাতায়াত করছে তার বাহুগুলো, এটাও যেমন একটা কম্পন। তাহলে যে কোনো রকম ধরনের, যেমন ঘন্টা বাজানো হয়, স্কুলের ঘন্টা বাজে, কাঁসর ঘন্টা, এগুলোও কিন্তু কম্পিত হচ্ছে। কম্পন অর্থাৎ কোনো একটা সাম্যবিন্দুর দুপাশে বস্তুর গতি, তাকে আমরা কম্পন বলি। এই কম্পনশীল বস্তু কিন্তু শব্দ সৃষ্টি করে। কম্পন না থাকলে কিন্তু শব্দ আমরা শুনতে পাবো না, কম্পন না থাকলে শব্দ উৎপন্ন হবে না। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে একটা কাঁসর ঘন্টা যদি বাজছে, তুমি যদি হাত দিয়ে চেপে দাও, সঙ্গে সঙ্গে কী হবে, দেখবে শব্দটা থেমে যাবে। একটা থালা উপর থেকে পড়ে গেল মেঝেতে, মনে করো কাঁসার থালা, আওয়াজ হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে কী করো, শব্দটা বন্ধ করার জন্য হাত দিয়ে চেপে দাও, তার ফলে কি কম্পনটা খুব তাড়াতাড়ি থেমে যায়। তাহলে কম্পনশীল বস্তু কিন্তু শব্দ সৃষ্টি করে। এটা একটা ছোট্ট পরীক্ষা সাহায্যে তোমরা দেখাতে পারো। যেমন মনে করো তুমি বাড়িতেই করে দেখতে পারো। তোমরা নিশ্চয় দেখেছো, তার আগে বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখো যে যখন কোনো লাউড স্পিকার বা কোনো একটা সাউন্ড বক্স থেকে শব্দ বের হয়, দেখবে তার হাত গায়ে টাচ করে দেখবে, স্পর্শ করে দেখবে যেন কাঁপছে। তার গায়ে যদি প্লাস্টিক মোড়া থাকে, সেই প্লাস্টিকগুলো ভাইব্রেট করে, কম্পিত হয়। এই একটা পরীক্ষা তোমরা করে দেখতে পারো। একটা ধাতব থালা নেবে, থালার মধ্যে কিছু বালি ফেলে রাখবে, এইবার একটা কিছু আরেকটা স্কেল দিয়ে আস্তে আস্তে গায়ে ঘষবে, দেখবে একটা আওয়াজ তৈরি হবে। আর থালাটা যে কম্পিত হচ্ছে কী করে বুঝবে? না, বালির দানাগুলো দেখবে উঠবে নামবে এইভাবে। অর্থাৎ কম্পনশীল বস্তু থেকে যে শব্দ সৃষ্টি হয়, বা শব্দ সৃষ্টি করতে গেলে বস্তুকে যদি কম্পিত হতে হয়, তার এটা একটা পরীক্ষা।
আরেকটা পরীক্ষা তোমরা দেখতে পারো, কোনো একটা সুরশলাকা না পেলে কোনো একটা কাঁসর ঘণ্টা, এটাকে আমি সুরশলাকা দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। টিউনিং ফর্ক, এই একটা সুরশলাকা, এটা মনে করো স্ট্যান্ডে রেখেছো। এখানে এমন একটা ব্যবস্থা করো যেন একটা পাশে স্ট্যান্ড দিয়ে এখানে একটা হালকা সোলার বল সুতোর সাজে ঝুলিয়ে দেবে, যেন এটার গায়ে সামান্য দূরে বা হালকা টাচ করে থাকে। এবার একটা রাবারে হাতুড়ি দিয়ে আঘাত করলে দেখবে যে এটা থেকে শব্দ উৎপন্ন হচ্ছে আর এই বলটা ছিটকে ছিটকে চলে যাচ্ছে। তার মানে এটা যে বস্তুটা যে কম্পিত হচ্ছে তার একটা পরীক্ষামূলক প্রমাণ। তাহলে কম্পনশীল বস্তু থেকে শব্দ সৃষ্টি হয়, এটা পরীক্ষা দিয়ে দেখাতে বললে তোমরা এইভাবে, বা অন্যান্য তোমাদের যদি যে কোনো পরীক্ষার সাহায্যে তোমরা যদি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো, যেভাবে খুশি তোমরা এটা ব্যাখ্যা করে বলতে পারো। এইবার আমরা মানুষে কিভাবে, আমরা যখন কথা বলি, মানুষ কথা বলে যখন, তখন কিভাবে শব্দর সৃষ্টি হয় সেটা একটু বলি। মানুষ যখন কথা বলে তার গলার মধ্যে একটা গলনালী ল্যারিংস থাকে, তাতে দুটি স্বরতন্ত্রী কম্পন হয় গলনালীর মধ্যে। এবং এই কম্পনটা কিভাবে তৈরি করা হয় না, আমাদের ফুসফুস থেকে আমরা বায়ু চাপ দিয়ে বের করি এবং এইভাবে কম্পিত করার চেষ্টা করা হয়, অর্থাৎ বায়ু প্রবাহিত করে ওই স্বরতন্ত্রীগুলোকে কম্পিত করা হয়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় মেলাতে দেখেছো যে একটা বাঁশি হতো, সেই বাঁশিতে দেখবে, ভালো করে মনে করে দেখো তোমরা ছোটোবেলায় এরকম যে ভেঁপু দেখবে মুখে এখানে দুটো পাতলা পাতলা, একটা একটু মোটা টাইপের জিনিস আর একটা পাতলা, তার গায়ে একটা ফিল্মের মতো সরু জিভা বলতাম আমরা, এগুলো জিভ, দুটো ঢোকাটা থাকে। অর্থাৎ দুটো পাতলা ফিল্মকে যদি আমরা এরকম কাছাকাছি রেখে খুব জোরে এখানে হাওয়া দিই তাহলে কিন্তু শব্দ সৃষ্টি হয়, কারণ এটা হাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় কম্পিত হয়। এটা দেখেছো নিশ্চয়ই, বাঁশির মধ্যে দুটো পাতলা পাতলা পাতের মতো জিনিস থাকে, এর মধ্যে যখনই হাওয়া দেওয়া হয় তখনই এটা কম্পিত হয়, যার ফলে শব্দ সৃষ্টি হয়। ঠিক আছে, এগুলো একটু পড়বে বই থেকে, তাহলে কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এটা তোমরা জানলে। আমরা নেক্সট এই কম্পন সম্পর্কিত কতগুলো জিনিস আমরা জানার চেষ্টা করব। একটা হচ্ছে কম্পনের বিস্তার, অ্যাম্প্লিটিউড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মনে রাখবে এই কম্পনের বিস্তার যত বেশি হবে শব্দের প্রাবল্য, মানে শব্দটা তত বেশি জোরে শোনা যাবে। তো যাই হোক, এই বিস্তার বা অ্যাম্প্লিটিউড বা কম্পনের বিস্তার আমরা দেখি। ধরো এটা লাইনের এই ও বিন্দুতে একটা কণা, ধরো এদিকে এ থেকে উল্টো দিকে ঠিক একই দূরত্বে বি, এইভাবে কম্পিত হচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে উভয় দিকে সমানভাবে কম্পিত হচ্ছে, এইভাবে কম্পিত। তাহলে এই যে দূরত্বটাকে অ্যাম্প্লিটিউড এ দিয়ে প্রকাশ করা হয়, স্মল এ দিয়ে, অর্থাৎ তার স্বাভাবিক অবস্থান থেকে সর্বোচ্চ উভয় পার্শ্বে যতটা বস্তুটা স্মরণ ঘটে তাকেই বলা হয় কম্পনের বিস্তার। একে এসআই পদ্ধতিতে মিটার এবং সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা গেল কম্পনের বিস্তার। নেক্সট হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড। পর্যায়কাল অর্থাৎ একটা কম্পন হতে টাইম পিরিয়ড, এটা ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। একটা কম্পনে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একে সেকেন্ড এককে প্রকাশ করে। ধরো এই আগের ছবিটাই ভাবো, ও থেকে গিয়ে এতে গিয়ে আবার বিতে আসার পরে আবার ফিরে ওতে যাওয়া, এই যে সময়টা, অর্থাৎ এই গিয়ে এটা একটা কমপ্লিট কম্পন। এই যে টাইম, বা তুমি বি থেকে এতে গিয়ে আবার বিও বলতে পারো, তবে সবচেয়ে ভালো হচ্ছে যে স্বাভাবিক অবস্থান থেকে একটা দিকে গেল, নিয়ে উল্টো দিকে আবার গেল, নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসতে, অর্থাৎ আবার সিমিলার একই রকম কম্পন তৈরি হচ্ছে নেক্সট টাইম। এই যে টাইমটাকে বলছি আমরা কম্পনের পর্যায়কাল। আর কম্পাঙ্ক হচ্ছে যে প্রতি একক সময়ে, একে এন দিয়ে লেখা হয় বা নিউ দিয়ে লেখা হয়, যা খুশি, এন অথবা নিউ, এটা চিহ্নটা নিউ, এটা এন, নর্মাল এন ফ্রিকোয়েন্সি, আবার অনেক সময় স্মল এফ দিয়েও লেখা হয়। কম্পাঙ্ক হচ্ছে এক সেকেন্ডে যতবার বা একক সময় যতবার কম্পিত হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক। এর একক হচ্ছে, এটার একক যেমন সেকেন্ড, আর এর একক হচ্ছে পার সেকেন্ড।
পার সেকেন্ড বা হার্জ, HERTZ, সংক্ষেপে HZ লেখা হয়, হার্জ। ঠিক আছে, এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, যে পর্যায়কাল হচ্ছে একটা কম্পনের জন্য যে সময়, আর কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন বা একক সময়ে যতগুলো কম্পন। তাই দেখা যায় যে যদি বলা যায় যে এন কম্পন হচ্ছে, বা একটি এভাবে বলতে পারো যে 1 সেকেন্ডে কম্পন হয় একটি, অতএব 1 সেকেন্ডে কম্পন হয় 1/t সংখ্যক, তাহলে এটাই হচ্ছে আমার কম্পাঙ্ক এন। তাহলে 1/t = n, তাহলে 1 পর্যায়কাল = n, বা t = 1/n, বা n = 1/t, অর্থাৎ একটা আরেকটার অনন্য। তাহলে পর্যায়কাল যত বাড়বে কম্পাঙ্ক তত কমবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডেফিনেশনগুলো তোমরা পড়বে ভালো করে। আমি নেক্সট ভিডিওতে আরও কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি।